শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ডিসিআর অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো আমরা স্কুল চলাকালীন সময়ে তোমাদের 5টি অধ্যায় শেষ করে দিয়েছিলাম এবং মাসুমা ম্যাডাম তোমাদেরকে অনলাইন ক্লাসরুমে অবশ্যই ষষ্ঠ অধ্যায়ের ক্লাসটা নিয়েছেন খুব সুন্দর করে, এবং তোমরা অনেকে দেখে থাকবে। অবশ্যই এই ক্লাসটি দেখবে, কারণ এই ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায় একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং তোমাদের জেনে রাখা উচিত যারা 9-এ উঠে সায়েন্স পড়তে চাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারগুলো। এবং এখানে অর্থাৎ 6, 8 এবং 10 এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে কখনো প্রশ্ন করা হয় না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আসো আমরা শুরু করি। অষ্টম অধ্যায়ে যাওয়ার আগে আমরা জেনে নিই এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো কি কি। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো প্রতীক, সংকেত, যোজনী। প্রতীক, সংকেত, যোজনী এই সম্পর্কে আমরা একটু ক্লাস 7-এ থাকতে অনেকটাই জেনে এসেছি, এখানে আবার একটু নতুন করে জানবো, না হলে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে পারবো না। এরপরে হলো রাসায়নিক সমীকরণ, তারপর হলো রাসায়নিক সমীকরণের সমতাকরণ, অর্থাৎ রাসায়নিক সমীকরণের কিভাবে সমতাকরণ করতে হয় সেটা জানবো। এরপরে রাসায়নিক বিক্রিয়া, দেখো আমরা কয়েকটি নামধারী বিক্রিয়া এখানে আমি লিখে রেখেছি। সংযোজন বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে আছে, এবং প্রায় অনেকগুলো বিক্রিয়া তোমাদের সামনে তুলে দিয়ে বলা হবে এটি কোন ধরনের বিক্রিয়া, ব্যাখ্যা করো। তখন আমাদেরকে এই বিক্রিয়াগুলো জানা থাকলে খুব ইজি হবে এই প্রশ্নগুলোর উত্তর করা। সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। একটু খেয়াল করো, এর পরের অপশনটা হলো রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। কিভাবে শক্তির রূপান্তর হয় রাসায়নিক বিক্রিয়ায় সেটা আমরা জানবো। এর পরের অপশনটা হলো শুষ্ক কোষ, এবং সর্বশেষে আমরা যেটা জানবো এই অধ্যায়ে সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। আসো আমরা বিস্তারিত আলোচনা করি। এখন আমরা দেখো একটু বিস্তারিত আলোচনা করি। প্রতীক সম্পর্কে ক্লাস 7-এ তোমরা বিস্তারিত জেনেছো, আবারও বলছি। প্রতীক হচ্ছে কোনো মৌলের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। কোনো মৌলের সংক্ষিপ্ত রূপ, যেমন আমরা বলতে পারি, যেমন বোরন। দেখো বোরনটাকে আমরা বোরন না পড়ে বোরনের বি দিয়ে বোরনকে প্রকাশ করা হয়, এই বিটা হলো বোরনের প্রতীক। একইভাবে দেখো সোডিয়াম, সোডিয়ামের প্রতীক হচ্ছে Na। আমরা এইভাবে লিখতে পারি, বা তোমাদের বোঝার জন্য অবশ্যই বইয়ে আছে এগুলো, আমি আবারও বলছি। দেখো আমরা বোরনের প্রতীক কি জানি, বি। যেমন সোডিয়ামের প্রতীক Na। এই হচ্ছে প্রতীক। তবে এই সম্পর্কে আবার একটু বলি, তোমরা ক্লাস 7-এ জেনে এসছো। দেখো সোডিয়ামে উচ্চারণ করতে গেলে এস আসে, কিন্তু আমরা Na লিখি, কারণ এস দিয়ে অলরেডি সালফার পূরণ করা হয়ে গেছে। এই কারণে অনেকটাই ল্যাটিন নাম থেকে এই নামগুলো নেওয়া হয়েছে, এটা ক্লাস 7-এ তোমরা পড়েছো। তাই এই যে ন্যাট্রিয়াম, যার অর্থ হচ্ছে সেখান থেকে সোডিয়ামটা এসছে, সোডিয়ামের ল্যাটিন শব্দ হলো ন্যাট্রিয়াম, সেই ন্যাট্রিয়াম থেকে সোডিয়ামের Na লেখা হয়। তো যাই হোক, এই প্রতীক সম্পর্কে আমরা জানলাম। প্রতীক হলো মৌলের সংক্ষিপ্ত রূপ, এটাকে আমরা প্রতীক বলে চিহ্নিত করি। তাহলে প্রতীক জানলাম, আর প্রতীক না জানলে আমরা সংকেত লিখতে পারবো না, সংকেত না লিখলে বিক্রিয়া লিখতে পারবো না। সংকেত জানার আগে আমরা যোজনীর সংজ্ঞাটা একটু জেনে আসি। তার আগে একটু যোজনীর সংজ্ঞা লেখার আগে একটু বলি, এক একটা মৌলের যোজনী এক এক রকম। এই মৌলের অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই তোমাদেরকে, তাহলে এইভাবে বলা উচিত, একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার কারণ হলো এই যোজনী। অর্থাৎ একটা মৌলের সাথে আরেকটা মৌলের সংযুক্ত হওয়ার যে ধর্ম, সেটাকে আমরা যোজনী বলতে পারি। আর কিভাবে বলতে পারি, একটা মৌলের সাথে আরেকটা মৌল যুক্ত হবে, এটা মূলত তাদের যোজনী শেয়ারের মাধ্যমে, বা হাত ধরাধরি আমরা বলতে পারি, এদেরকে যোজনীকে হাত বলতে পারি। যেমন আমরা যদি বলি যে হাইড্রোজেনের এক হাত, অর্থাৎ এর যোজনী এক, হাইড্রোজেনের যোজনী এক। একটু খেয়াল করো, একইভাবে ক্লোরিনের যোজনী এক। অর্থাৎ এই হাইড্রোজেন আর ক্লোরিন এই দুজনের যোজনী জানলে, অর্থাৎ এদের এক হাত আমরা বলতে পারি, এই যোজনী জানলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে যে এই সেল তৈরি হতে পারে, এটা আমরা জানতে পারবো। কোন মৌলের এই যোজনী সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, আর একটু বিশদভাবে জানতে চাই, তাহলে বলতে পারি কোন মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে বলা হয় যোজনী। কিভাবে একটু খেয়াল করো, আমরা হাইড্রোজেনের যোজনী এক জানি, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী সবসময় এক। এখন
আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করি, যেমন নাইট্রোজেন এর যোজনী 3, নাইট্রোজেনের যোজনী বা নাইট্রোজেনের 3 হাত, এইটা কিভাবে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে? দেখো, অ্যামোনিয়া অর্থাৎ NH3, এখান থেকে বোঝা যায় এই যে অ্যামোনিয়া তৈরি হলো এর কারণ হলো নাইট্রোজেনের যোজনী 3 এবং হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, এই জন্য অ্যামোনিয়ার সংকেতটি হলো NH3। অর্থাৎ যোজনী জানলে আমরা এভাবে সংকেত লিখতে পারবো। আরেকটা ভাবে বলা যেতে পারে যে যোজনী হলো একটা মৌলের সাথে আরেকটা মৌল সংযুক্ত হওয়ার সময় ওই মৌলটি শেষ কক্ষপথের কতটি ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, এই যে সংখ্যাটা, এটাই হলো যোজনী। তবে এইটা সম্পর্কে তোমরা আরো বড় ক্লাস অর্থাৎ 9 বা 10-এ যে তোমরা আরো ভালোভাবে জানতে পারবে। তো আজকে আমরা জানলাম যে কোনো মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেই সংখ্যাটি হলো ওই মৌলটির যোজনী সংখ্যা। আসো এবার আমরা সংকেত নিয়ে আলোচনা করি। সংকেত, আমরা যোজনী জেনে গিয়েছি, প্রতীক জেনে গিয়েছি। যোজনী আর প্রতীক জানলে আমরা অবশ্যই সংকেত লিখতে পারবো। একটু আগে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত লিখেছিলাম HCl। আমি সংকেত কাকে বলে এটা একটু বলি, তারপরে আমি সংকেত কিভাবে লিখতে হয় এটা তোমাদেরকে একটু শেখাবো। এবং এটাও তোমাদের বইয়ের নিয়ম আকারে আছে, পরীক্ষায় মাঝে মধ্যে পড়ে যে সংকেত লেখার নিয়ম লেখো, সেটা আমি বোঝাই দেবো তোমাদেরকে। আগে বলি, মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় অণু। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। যেমন দেখো, হাইড্রোজেন অণুর সংকেত হলো, আমি যদি এভাবে লিখি, হাইড্রোজেন অণুর হলো সংকেত হলো H2। এভাবে আরো হতে পারে সালফিউরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের অণু সংকেত H2SO4। এভাবে আমরা অণু সংকেতগুলো লিখতে পারি এবং এক্ষেত্রে যোজনী আমাদের হেল্প করে। এবং এখন আমরা জানবো সংকেত কিভাবে লিখতে হয়, সংকেত লেখার নিয়ম। আসো আমরা এখন সংকেত লেখার নিয়ম সম্পর্কে জানবো। নিয়ম, আমি যদি প্রথমে বলি, মনে করো A একটি মৌল এবং B একটি মৌল, অর্থাৎ একটা মৌল হচ্ছে A আর একটি মৌল হচ্ছে B। আমি তোমাদের আগেই বলেছি এই A মৌল আর B মৌল মিলে যে যৌগ গঠন করবে, এর কারণটাই হলো যোজনী। অর্থাৎ একজন আরেকজনের যোজনী একে অপরের সাথে শেয়ার করে। অর্থাৎ আমরা যদি বলি যে একে অন্যের হাত ধরাধরি করে আসলে যৌগ গঠন করে। অর্থাৎ এই মৌলটা এর হাত দিয়ে ওকে ধরবে, এর হাত দিয়ে ধরবে একে। তাহলে আমরা যদি বিবেচনা করি, A এর যোজনী X, ভালো করে বোঝো, এটা একটা মৌল, যোজনী হলো X। একইভাবে B একটা মৌল, যোজনী হলো Y। এখন অ্যাকচুয়ালি কিভাবে সংকেতটা লিখতে হয় আমি আবারও বললাম যে এর হাত দিয়ে, এর হাত কি X, B এর হাত কি Y, এর হাত দিয়ে ওকে ধরবে আর B এর হাত দিয়ে ও A কে ধরবে। কিভাবে সম্ভব? এই যোজনীগুলো লিখতে হয় এভাবে, অর্থাৎ AY BX, নিচে ডান পাশে ছোট করে যোজনী লেখা হয়। এবং দেখো একজন আরেকজনের যোজনী কিভাবে শেয়ার করেছে। এর সাথে যে যোজনীটা বসছে সেটা হচ্ছে বি এর, এবং বি এর সাথে যে যোজনীটা বসছে সেটা আসলে অ্যাকচুয়ালি এ এর যোজনী। এরকম উদাহরণ আমরা অনেক দিতে পারি। যেমন আমরা বলতে পারি ফেরিক ক্লোরাইড, ফেরিক বা ফেরাস। আমি তোমাদেরকে আরেকটু কথা বলি, তোমাদের বইয়ে দেখবে একটা যোজনী চার্ট আছে, অর্থাৎ কোন মৌলের যোজনী কত, এই চার্টটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। যে হাইড্রোজেনের যোজনী কত, এটা সিস্টেমেটিক্যাল পড়তে হবে। এটা পড়ার আরো কিছু পথ ছিল, কিন্তু তোমরা এখন ছোট, তাই ওই চার্টটা তোমাদের খুব সুন্দরভাবে জানতে হবে কার যোজনী কত, তাহলে তোমরা অবশ্যই মৌলগুলো জানতে পারবে। এই যোজনী চার্টটা পড়ার সময় দেখবে অনেকের সাথে বা অনেকের যোজনী একাধিক আছে। যেমন আয়রনের যোজনী 2 এবং 3 হতে পারে। কি বললাম বলো? আয়রনের যোজনী 2 আর 3, আয়রনের যোজনী 2, 3 হতে পারে। আমি একটু মুছে লিখি, আয়রনের যোজনী 2 এবং 3 হতে পারে। একইভাবে কপারের যোজনী 1 আর 2 হতে পারে। এই যে একাধিক যোজনী প্রদর্শন করলে ছোট যোজনীর সাথে আমরা আস পড়ি
আর বোরো যোজনীর সাথে তখন ইক পড়ি, অর্থাৎ আয়রন আস এর যোজনী 2, আয়রন ইক এর যোজনী 3। চার্টে পড়বে যখন তখন এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে আস হলে যোজনীটা ছোট হবে এবং ইক হলে যোজনীটা বড় হবে। এখন আসো দেখো যোজনী শেয়ার করে এভাবে কি করলো, একটা যৌগ গঠন করলো। এরকম একটা উদাহরণ যদি আমরা দিতে চাই তাহলে এরকম দিতে পারি, ফেরিক ক্লোরাইড দিতে পারি। দেখো ApCl3 ফেরিক ক্লোরাইড, অর্থাৎ ফেরিক মানে হচ্ছে যোজনী 3, তাই এর যোজনী দেখো ক্লোরিনের উপর পড়ছে, আর ক্লোরিনের যোজনী 1, তাই 1 আর লেখা লাগে না। এই একটা সংকেত লেখার নিয়মের মধ্যে একটা পড়ে যে একজন আরেকজনের যোজনী কিভাবে শেয়ার করছে। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, একটু খেয়াল করো, অ্যালুমিনিয়ামের যোজনী অ্যালুমিনিয়াম অক্সাইড AlO আগে লিখে রাখলাম। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অর্থাৎ ও এর পাশে 3 বসবে, আর অক্সিজেনের যোজনী 2, তাই অ্যালুমিনিয়ামের পাশে 2 বসবে। এভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডটি লেখা হয়, অর্থাৎ সংকেত লিখতে হয় এভাবে। আসো এবার পরের নিয়মগুলো আমরা জেনে নিই। খেয়াল করো, আমরা এখন যদি 1 নম্বর নিয়ম মনে করো এটা জানলাম, এখন যদি নাম্বারিং করি যে 2 নম্বর নিয়মটা জানবো। 1 নম্বর নিয়মটা কি জানলাম, যে একজন আরেকজনের হাত ধরে যৌগ গঠন করে। এ মৌলটির যদি X যোজনী হয়, বি যৌগটির যদি Y যোজনী হয়, তাহলে কিভাবে যৌগ গঠন হয় সেটা আমি দেখালাম। এখন খেয়াল করো, মনে করো যোজনী সংখ্যা একে অন্যের গুণিতক বা কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় সেক্ষেত্রে ভাগ করে দিতে হবে। যেমন আমি এখানে বলছি দেখো কার্বনের যোজনী 2, 4 হতে পারে, আমি 4ই বললাম। অক্সিজেনের যোজনী 2। এখন কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কার্বন আর অক্সিজেন মিলে তাহলে কি হতে পারে একটু খেয়াল করো, কার্বনের যোজনী পড়বে হচ্ছে এর উপরে, কার্বনের যোজনী হচ্ছে, এখন খেয়াল করো কার্বনের যোজনী 4, ওটা যাবে অক্সিজেনের ডান পাশে ছোট করে বসবে, এবং অক্সিজেনের যে যোজনী 2 সেটা বসলো এখানে। তো আগেই বললাম একজন আরেকজনের গুণিতক বা কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি এই যোজনীকে ভাগ করা যায় তাহলে ভাগ করে সংকেতটি লিখতে হয়, অর্থাৎ 2 দিয়ে দেখো ভাগ করা যাচ্ছে, তাই কার্বন ডাই অক্সাইডের সংকেত হবে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 অন হয়ে যায়, অন আগেই বলেছি লিখতে হয় না, অর্থাৎ CO2। এই হলো। এখন খেয়াল করো নাম্বার 3 নম্বর নিয়মটা বলতে পারি, যেমন হাইড্রোজেনের যোজনী আমি বললাম অন, ক্লোরিনের যোজনী অন, অর্থাৎ এই ক্ষেত্রে সংকেতটি হবে, অর্থাৎ হাইড্রোজেন আর ক্লোরিন মিলে যে যৌগটা গঠন করবে দুজনের যোজনী সেম, তাই এই Cl এই হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত, দুজনের যোজনী সেম, তাই এখানে আর বসিনি। একইভাবে এরকম অনেক হতে পারে উদাহরণ, আমরা যেমন বলতে পারি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের কথা বলতে পারি। দেখো খেয়াল করে আমি এখানে লিখছি ম্যাগনেসিয়াম, 3 নম্বরের উদাহরণ লিখছি, ম্যাগনেসিয়ামের যোজনী 2, একইভাবে অক্সিজেনের যোজনী 2। তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে যে যৌগটা গঠিত হবে সেটা হলো MgO, অর্থাৎ Mg2 আর বসিনি, তাই MgO বসবে এখানে। আসো আমরা আজকে কি জানলাম, প্রতীক সংকেত যোজনী সংকেত কিভাবে লিখতে হয় জানলাম। আমি তোমাদের অবশ্যই আজকে অনেক বেশি পড়া আছে তোমাদের, যে অবশ্যই ওই যোজনী 4টা তোমাদেরকে পড়তে হবে আগে, কারণ এই যতটুকু শিখেছো তার উপরে বেশি ডিপেন্ডেবল হচ্ছে যোজনী 4টা আগে বেশি করে মুখস্থ করা। এই অধ্যায় অনেক কঠিন না, তোমরা সুন্দর করে এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করো এবং যোজনী 4টা পড়ে দাও। বাকি জিনিসগুলো আমি তোমাদের অবশ্যই নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। তবে আজকে লাস্ট টপিকস যৌগমূলক সম্পর্কে আলোচনা করবো একটু। যৌগমূলকটা কি তোমরা এখন জানবে, যে পরমাণু গুচ্ছ, তো দেখো আবার বলছি যৌগমূলক হচ্ছে যেসব পরমাণু গুচ্ছ, আমার কথাটা আবার শোনো, যেসব পরমাণু গুচ্ছ স্বাধীনভাবে থাকে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সময় এরা মৌলিক পদার্থের ন্যায় আচরণ করে। আবার বলছি যে সমস্ত পরমাণু গুচ্ছ, অর্থাৎ একের বেশি পরমাণু মিলে একসাথে পরমাণু গুচ্ছ কি করবে, স্বাধীনভাবে থাকবে না কিন্তু একটা পরমাণুর ন্যায় আচরণ করে। কখন, যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কেমন করে বলতে পারি, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তো একটু খেয়াল করো, আমি এখানে উদাহরণ দিচ্ছি। দেখো অ্যামোনিয়াম, এটা একটা যৌগমূলক NH4+। একটু বলে রাখি যে যৌগমূলকগুলো সবসময় চার্জযুক্ত হয়ে থাকে, এরকম হয় প্লাস চার্জ হবে নাই মাইনাস চার্জ হবে। এই চার্জযুক্ত হওয়ার কারণগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই বিস্তৃতি জানতে পারবো। একটু খেয়াল করো, এটা হলো অ্যামোনিয়াম
যৌগমূলকের উদাহরণ। এরপরে আমরা বলতে পারি সালফেট SO4 2-, এরপরে আমরা বলতে পারি ফসফেট PO4 3-। এরকম অনেকগুলো যৌগমূলক হতে পারে, নাইট্রেট হতে পারে। আমরা যৌগমূলক জানলাম তাহলে যে যৌগমূলক হলো একটা অনেকগুলো পরমাণু গুচ্ছ যেটা স্বাধীনভাবে থাকবে না, কিন্তু বিক্রিয়াকালে আসলে একটা পরমাণু নিয়ে আচরণ করে। যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হতে পারে, পানি উৎপন্ন হতে পারে। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যেমন পানি উৎপন্ন হতে পারে, এটাও ওই হাইড্রোজেনের মতো করেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে, একটা পরমাণুর ন্যায় আচরণ করবে। তো আজকে তোমাদের এই পর্যন্ত, তোমাদের এই পড়া থাকবে, অর্থাৎ HW থাকবে। এই যতটুকু শিখলে প্রতীক সংকেত যোজনী, সংকেত লেখার নিয়ম এবং এই যোজনী চার্টটা অনেক বেশি 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 ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে যারা সায়েন্স পড়তে যাও আর যারা আর্টস কমার্স পড়বে তাদের জন্যও কিন্তু এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। কারণ তোমরা যারা 9-এ উঠবে তখন দেখবে তোমাদের একটা সাধারণ বিজ্ঞান বই আছে, সেখানেও কিন্তু এই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে যেতে পারবে না। তাই যারা ভাবছো যে না আমি এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে পড়ে যাব, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে যে ধরা খেয়ে যাবে। তাই তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়গুলো পড়তে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো সুপ্রিয় শিক্ষার্থী। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই আশা করি ভালো আছো। DCR অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের প্রথম পাঠ করিয়েছিলাম। আজকে দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। তোমাদের আমি এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা সেখান থেকে অল্প কিছু শিখেছি, আজকে তার বাকিটা। এবং তোমাদের সবাইকে বলেছিলাম যে তোমরা যে যোজনী চার্ট আছে সেটার জন্য অবশ্যই অবশ্যই মুখস্থ করো। আমি আশা করি তোমরা অনেকে পড়েছো, অনেকে ফোন দিয়েছো যে স্যার আমার পড়া হয়ে গেছে, আমি খুশি হয়েছি। আসো আমরা সেই যোজনী তোমরা পড়েছো কিনা বা তার উপর থেকে অল্প একটু আলোচনা করি, আর তারপরে রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব। তো আসো শুরু করা যাক। আগেই বললাম রাসায়নিক সমীকরণ শুরু করার আগে তোমরা যে যোজনী চার্ট পড়েছো কিনা সেটা আগে একটু ব্যাখ্যা করি। আগে গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি A এর যোজনী x হয় এবং B এর যোজনী যদি y হয়, তাহলে এর সংকেতটি হবে AY BX। একজন আরেকজনের সাথে যোজনী বিনিময় করে এবং ডান পাশে এভাবে ছোট করে লিখতে হয়। এবং যদি কোনো কিছু দিয়ে ভাগ করা যায়, কোনো সংখ্যা দিয়ে, তাহলে ভাগ করতে হয়। আর একই ডিজিট হলে বসানো লাগে না। আসো তাহলে আমরা একটু খেয়াল করো। আমরা যদি এখন দু একটা সংকেত লিখতে চাই, এবং তোমাদের বাড়ির কাজও আমি দু একটা দিয়ে দেবো আজকে, যে তোমরা সংকেত লিখতে পারো কিনা। সর্বপ্রথম আমরা লিখি দু একটা, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, তো খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম মানে Am, অক্সাইড মানে O। তো অ্যালুমিনিয়াম অক্সাইড মানে যোজনী কার কত, অ্যালুমিনিয়ামের 3, তাই এখানে 3, আর অক্সিজেনের 2, তাই অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো Al2O3। এবার আমরা যদি শুরু করি, আরেকটা বলি, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম MgO। তোমরা যোজনী চার্ট যারা পড়েছো একটু খেয়াল করে দেখো, এই Mg ম্যাগনেসিয়াম, এই জিটা কিন্তু ছোট হাতের, এমটা বড় হাতের, আর ও অবশ্যই এর সমতুল্য হতে হবে, অর্থাৎ বড় করে হবে। যেমন একটু খেয়াল করো, পানি HO। কেউ কেউ তোমরা এইভাবে লেখো HO, এইভাবে লেখা সম্ভব না, কারণ ওটাও হাইড্রোজেন যেমন H, অক্সিজেন তেমন O, এই জন্য ওটাকে বড় করে লিখতে হবে। এবং আমরা জানি অক্সিজেন 2 এবং হাইড্রোজেন 1, এক হলে লিখতে হয় না, তাই H2O পানির সংকেত। এখন আসো ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামেরও 2, অক্সিজেনেরও 2, তাই আমরা 2 না লিখে সরাসরি MgO লিখব। অর্থাৎ MgO হলো ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত, H2O হলো পানির সংকেত। এইভাবে তোমরা কতগুলো সংকেত আমাকে লিখে দেখাবে। অ্যালুমিনিয়াম সালফেট, এগুলো তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি। অ্যালুমিনিয়াম সালফেট। 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তোমরা জানো আয়রনের যোজনী 2টা, 2 এবং 3, এবং 2 হলে আমরা ফেরাস পড়ি, 3 হলে পড়ি ফেরিক। তাই আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, ফেরাস
ফেরাস সালফেটের সংকেত, একইভাবে ফেরিক সালফেট বা ফেরিক ক্লোরাইড পড়ো, ফেরিক ক্লোরাইড, এই সংকেতগুলো তোমরা আমাকে লিখে দেখাবে। না পারলে আমি নেক্সট দিন অবশ্যই করে দেখাবো, তোমরা যদি না পারো আমাকে জানাবে। আসে এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের পরবর্তী টপিকসটা হলো রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ হচ্ছে, তার আগে একটু বলে রাখি, দেখো একটু খেয়াল করে, এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হয় হচ্ছে পানি। রাসায়নিক সমীকরণ লেখার আগে এটা একটু ব্যাখ্যা করে আগে শুনে নাও। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে হয় কি হয়, পানি তৈরি হয় বা H2O তৈরি হয়। এই যে H2O তৈরি হলো, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন, এটাকে বলা হয় বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়ক দ্রব্য, আর এটাকে বলা হয় উৎপাদ বা উৎপন্ন দ্রব্য। তাহলে এটাকে কি বলা হয় বললাম, বিক্রিয়ক, আর এটাকে বলা হয় উৎপাদ বা উৎপন্ন দ্রব্য। তাহলে জানলে যে বাম পাশের যেটা হয় রাসায়নিক বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, অনেকগুলো মৌল বা যৌগ মিলে নতুন কোনো মৌল না নতুন কোনো যৌগ উৎপন্ন করে, এটাই হলো রাসায়নিক বিক্রিয়া। আমরা এখন রাসায়নিক সমীকরণ সংজ্ঞা শেখার আগে এটা একটু জানলাম, যেটা বিক্রিয়ক এবং এটা উৎপাদ। তো রাসায়নিক সমীকরণ কাকে বলে একটু খেয়াল করো। কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো এবং উৎপন্ন পদার্থগুলো যে প্রতীক, সংকেত এবং কিছু চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয়, এটাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। একটু খেয়াল করে দেখো, বিশেষ কিছু চিহ্ন, সেই চিহ্নটা যেমন তীর চিহ্ন, এখানে প্লাস ব্যবহার করেছি আমরা, এগুলোকে বলা হয় কিছু চিহ্ন। অর্থাৎ প্রতীক, সংকেত এবং কিছু চিহ্নের সাহায্যে সংক্ষেপে বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদকে প্রক্রিয়া মানে প্রকাশ করাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। আসো আমরা রাসায়নিক সমীকরণ জানলাম, এখন জানবো রাসায়নিক সমীকরণ আসলে লেখার নিয়মগুলো। অলরেডি আমি তোমাদের এখানে লিখেছিলাম যে H2+O2, আমি একটু লিখে রাখি আসলে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো। রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। আমরা উদাহরণস্বরূপ এখানে একটু লিখে রাখলাম, H2O2 পানি হয়, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এখানে রাসায়নিক সমীকরণ তৈরি হয়েছে, এটা কিভাবে আমরা লিখব সেইগুলো আমি তোমাদের এখন ব্যাখ্যা করব। একটু খেয়াল করো, এই রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো তোমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, তারপরেও আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। আমাদের অপশন 1 বা প্রথমটা যদি বলতে হয় তাহলে বলতে পারি যে বিক্রিয়ক পদার্থগুলো তীর চিহ্নের বাম দিকে এবং উৎপন্ন পদার্থগুলো বা বিক্রিয়াজাত দ্রব্যগুলো তীর চিহ্নের ডান দিকে বসাতে হয়। এখন পরের কথা যদি আমরা এভাবে বলি যে তীর চিহ্নের পরিবর্তে কিন্তু সমান চিহ্ন ব্যবহার করা যায়। তীর চিহ্নের পরিবর্তে যদি সমান চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে সমতাকরণ দরকার। এবং সমতাকরণটা কি, সমতাকরণ খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে এরকম বিক্রিয়া দিয়ে বলবে যে সমতাকরণ, বা বিক্রিয়া কমপ্লিট করে তোমাকে সমতা করতে হবে। তাই সমতাকরণ আমরা শিখবো আলাদা করে। তার আগে বলি কি বললাম, যদি তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করা হয় তাহলে কি করতে হবে, এখানে সমতাকরণ করতে হবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন যদি 2টি পরমাণু থাকে, বিক্রিয়ক মানে উৎপন্ন পদার্থে বা উৎপাদেও হাইড্রোজেনের 2টি পরমাণু থাকতে হবে। এবং এক্ষেত্রে আমরা কি করব, যদি অণুর সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা কি জানলাম যে যদি এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে সমতাকরণ দরকার। সমতাকরণ কি বললাম, সমতাকরণ হলো এখানে হাইড্রোজেনের পরমাণু যে কয়টি থাকবে ডান পাশেও, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশেও হাইড্রোজেনের পরমাণু সেই কয়টি থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সংখ্যা এখানে গুণ করে নিতে হবে, সেটাই সমতাকরণ। এবং বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থ যদি একাধিক হয় তাদের মাঝে প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। এই হলো রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। আজ আমরা রাসায়নিক বিক্রিয়ার যে নামধারী কয়েকটি বিক্রিয়ার কথা তোমাদেরকে বলেছিলাম, সেই নামধারী বিক্রিয়াগুলো সম্পর্কে একটু জানবো। আমাদের যে বিক্রিয়াগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম তার প্রথমটি ছিল সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া যদি আমাকে প্রথমে সংযোজন বিক্রিয়া সম্পর্কে বলতে হয় তাহলে আমি একটা উদাহরণ বলতে পারি। এই উদাহরণটাই ব্যাখ্যা করি না, যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি হচ্ছে বলো, পানি হচ্ছে। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয়। আবার অ্যামোনিয়া প্লাস
HCl, এটা মিলে কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। একটু খেয়াল করো, আমি বিক্রিয়া সংজ্ঞা বলার আগে এখানে একটু দেখো, হাইড্রোজেন অক্সিজেন মিলে কিন্তু পানি হয়েছে। এখানে অ্যামোনিয়া একটি যৌগ, HCl একটি যৌগ, দুটো মিলে একটা যৌগ তৈরি করেছে। অর্থাৎ দুই বা ততোধিক যৌগ বা মৌল মিলে, আবার শোনো, এখানে দুটোই মৌল মিলে কিন্তু একটা যৌগ হয়েছে, এখানে দুটো যৌগ মিলে একটা যৌগ হয়েছে। তাহলে সংজ্ঞা যদি আমরা বলতে চাই, সংযোজন বিক্রিয়া দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা যৌগ মিলে বা যৌগিক পদার্থ মিলে যে নতুন একটা যৌগ তৈরি করা হলে বা তৈরি হলে সেই বিক্রিয়াটার নাম হলো সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়ায় কি ঘটে, দুটি মৌলিক পদার্থ বা দুইয়ের বেশি মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থ মিলে নতুন একটি যৌগিক পদার্থ উৎপন্ন হবে, এটাই হলো সংযোজন বিক্রিয়া। এবার আসো, সংযোজন হলো, আমরা এখন বিযোজন বিক্রিয়া সম্পর্কে বলবো। বিযোজন বিক্রিয়া কিন্তু আগেই বলেছিলাম যে এই বিক্রিয়াগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তোমার সামনে একটা বিক্রিয়া তুলে দিয়ে বলবে, ধরুন রোমান সংখ্যা দিয়ে নাম্বারিং করে দিল যে 2 নম্বর একটা বিক্রিয়া দিয়েছে, তোমাকে বলা হলো উক্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। সেখানে 2টা মার্ক, তুমি শুধু জানলেই হয়ে যাবে এটা কোন ধরনের বিক্রিয়া। তাহলে সংযোজন জানলাম, এখন দেখো বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া হচ্ছে একটা যৌগ থেকে দুই বা ততোধিক মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থ উৎপন্ন হয়। যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, একটু খেয়াল করে দেখো, ক্যালসিয়াম কার্বনেট এটা ভাঙলে তৈরি হয় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, এই কার্বনেট যুক্ত কোনো যৌগ যখনই ভাঙে তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস অবশ্যই উৎপন্ন হয়। তাহলে কি দেখলাম আমরা, ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে কোনো যৌগ ভেঙে যখন দুই বা ততোধিক যৌগিক পদার্থ অথবা মৌলিক পদার্থ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটার নাম হলো বিযোজন বিক্রিয়া। তাহলে আমরা জানলাম বিযোজন বিক্রিয়া কি। আমরা এখন জানবো প্রতিস্থাপন বিক্রিয়া কি। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া কি শেখার আগে আমরা একটা উদাহরণ লিখি আগে। আয়রন প্লাস কপার সালফেট, দেখো বিক্রিয়াটা কি হয়, এই আয়রন কপারকে সরিয়ে দিয়ে তৈরি হয়ে যাচ্ছে ফেরাস সালফেট প্লাস কপার। অর্থাৎ যে বিক্রিয়ায় একটা মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজেই তার স্থান দখল করে নেয়। আবার বলছি, যে বিক্রিয়ায় কোনো যৌগ থেকে একটা মৌলকে সরিয়ে অপর একটি মৌল সেই জায়গাটা দখল করে নেয়, তাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে খেয়াল করে দেখো, আয়রন কি করেছে, কপারকে সরিয়ে দিয়েছে। এখানে কপারের যোজনী কিন্তু 2 ব্যবহার করা হয়েছে, কপারের যোজনী 1 এবং 2, তাই এখানে ফেরাস সালফেট হয়েছে এবং এখানে কপার আলাদাভাবে থেকে গেছে। এটাই হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আসো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একটি পদার্থ অক্সিজেনের সাহায্যে পুড়ে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করে, প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করে। যেমন আমরা যদি বলি এখানে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বা সালফার দিই, সালফার প্লাস অক্সিজেন সমান সমান সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ অক্সিজেনের সাথে সালফারের বিক্রিয়া, এটা একটা দহন বিক্রিয়া। অর্থাৎ অক্সিজেনের সাথে কোনো পদার্থ পুড়ে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে, এটাই হলো আমাদের দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া জাস্ট আমরা জেনে রাখলাম যে অক্সিজেনের সাথে কোনো পদার্থের বিক্রিয়া হয়ে যখন ডাইঅক্সাইড বা অক্সাইড যুক্ত কোনো যৌগ তৈরি করে, এটা হলো দহন বিক্রিয়া। এখন আসো আমাদের প্রশমন বিক্রিয়া, এটাই হলো আমাদের নামধারী বিক্রিয়াগুলোর শেষ টপিকস, 8ম শ্রেণীর প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হচ্ছে যখন দুইটি বিপরীতধর্মী পদার্থ বিক্রিয়া করে, আবার বলছি দুইটি বিপরীতধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ কোনো পদার্থ তৈরি করে, তখন তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ার উদাহরণ যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে এই উদাহরণ জানার জন্য আমরা সংজ্ঞাটা আরো সুন্দর করে জানতে পারি। যেমন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়। আমরা একটা অ্যাসিড লিখি, অ্যাসিড হচ্ছে HCl লিখলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা যদি একটা সোডিয়াম হাইড্রোক্সিলের বিক্রিয়া করাই, ক্ষার,
তাহলে দেখো তৈরি হবে, আমরা যে লবণ খাই সোডিয়াম ক্লোরাইড নিরপেক্ষ পদার্থ সম্পূর্ণ সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হবে। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, এটা অ্যাসিড বা অম্ল, অম্লের বিপরীত হচ্ছে ক্ষার। তাহলে দুটো বিপরীতধর্মী পদার্থ বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ লবণ তৈরি হয়েছে, লবণ। তাহলে এই যে প্রশমন বিক্রিয়াটা হলো, অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হলো। অর্থাৎ দুটি বিপরীতধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে, সেটাই হলো প্রশমন বিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা এই জানলে যে কি করে আমাদের এই নামধারী বিক্রিয়াগুলো জানতে হয়, সমীকরণ কি করে লিখতে হয়, সমীকরণের সমতা করতে হয় কি করে। আমরা সমতাকরণটা তোমাদের শেখাইনি, একটু সমতাকরণটা একটু দেখে নাও কিভাবে সমতাকরণ করতে হয়। যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে মনে করো পানি তৈরি হলো। খেয়াল করো, আমি সুন্দর করে ওভাবে গুছিয়ে না, জাস্ট এমনি বোঝার চেষ্টা করছি, একটু বুঝে দেখো। আমরা সর্বপ্রথম এখানে কি আছে, হাইড্রোজেন আছে। হাইড্রোজেন এখানে কয়টা আছে, দুইটা আছে। এখানে কয়টা আছে, দুইটা। তার মানে হাইড্রোজেন ঠিক আছে। একটু খেয়াল করো, এখানে অক্সিজেন হলো দুইটা, কিন্তু এখানে কয়টা হয়েছে, একটা। এখন ওই যে কম পড়লে সামনে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তো দুইটা আছে এখানে একটা, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব। এখন 2 দিয়ে গুণ করলাম কেন, অক্সিজেন মিলানোর জন্য। এখন অক্সিজেন তো মিলেছে, কিন্তু হাইড্রোজেন কটা হয়ে গেল, 4টা হয়ে গেল। হাইড্রোজেন 4টা করার জন্য এখানে 2 দিয়ে গুণ হবে। এটাই হলো পানির সঠিক সংকেত। আর যখন এটা কমপ্লিট করা হয় তখন আর তীর চিহ্ন না, তখন আমরা ইকুয়াল ব্যবহার করব, কারণ আমরা এটা সমতা কমপ্লিট করেছি। এরকম অনেকগুলো সমতা কমপ্লিট করা যেতে পারে, যেমন পটাশিয়াম ক্লোরেট, এটা ভাঙলে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এইটা সমতাকরণ কি হবে, তোমরা এটা সমতাকরণ করে আমাকে দেখাবে যে সমতাকরণ কি হবে। আমি নেক্সট দিন এই সমতাকরণ যদি না পারো আমি করে দেব। এটা সমতাকরণ কি হবে এটা করবা। আরো কি হতে পারে, আমি আরো একটু বিক্রিয়া দিচ্ছি। এই সমতাকরণ করবে এটা, এই দুইটা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে হয় অ্যামোনিয়া, এটারও সমতাকরণ করবো। আর সমতাকরণ করলে আর তীর চিহ্ন থাকে না, তখন ইকুয়াল হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বিতীয় পার্ট সম্পর্কে জানলাম। আমি এই অধ্যায় শেষ করে দিয়ে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ডিসিআর অনলাইন ক্লাসরুমে সবাইকে আবারও স্বাগতম। আমি আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের দুটো লেকচার ইতিমধ্যে তোমাদের উপস্থাপন করেছি তোমাদের সামনে। আজ তৃতীয় লেকচার শুষ্ক কোষ সম্পর্কে আমরা জানবো। শুষ্ক কোষের গঠন, কি কাজ করে শুষ্ক কোষ। কোষ কতটা শুনেই তোমাদের আবার বায়োলজিক্যাল সংজ্ঞা যেন মাথায় না চলে আসে। কোষ, এখানে এই কোষ কিন্তু বায়োলজিক্যাল কোনো বিষয় না। এই কোষ হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ইলেকট্রনের প্রবাহ ঘটে, বা এমন একটা প্রসেস যার মধ্যে আমরা শক্তি উৎপাদন করি। এটা সম্পর্কে মানে শুষ্ক কোষ সম্পর্কে যদি বলতে হয়, শুষ্ক কোষ কি, তড়িৎ আমরা তরল তড়িৎ পরিবহনের পরিবর্তে যেখানে আমরা পেস্ট ব্যবহার করি, আমরা এটার গঠন যখন জানবো, পেস্ট কি আমরা জানতে পারবো। পেস্ট ব্যবহার করে যে কোষ গঠন করি সেটাই মূলত শুষ্ক কোষ। শুষ্ক কোষের উদাহরণ যদি দিতে হয় তাহলে আরো জানতে পারবে। আমরা বাসায় যে টর্চ লাইট ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, রিমোট ব্যবহার করি, এর যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো কিন্তু এক একটা শুষ্ক কোষ। তাহলে আসলে আমরা শুষ্ক কোষের গঠনটা একটু জেনে নিই। দেখো, আমি একটা চিত্র এঁকেছি এখানে। আমি অলরেডি একটা চিত্র এঁকেছি, এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রটি হলো দস্তার পাত্র। আমরা এখানে লিখে রাখতে পারি, এটা দস্তার পাত্র। এই দস্তার পাত্র নিলাম, এবং এই পাত্রটা হচ্ছে চোং টাইপের। তোমাদের এই চোং সম্পর্কে বা এই পাত্রগুলো সম্পর্কে একটু ধারণা দিই। এই পাত্রটা হচ্ছে এই টাইপের, এটাকে বলা হয়, অর্থাৎ একটা পাত্র, এরপরে আর একটা পার্ট এরকম থাকবে, এরকম। এই পাত্রটা একটু খেয়াল করো তো, এই মাঝখানে ফাঁকা থাকবে। আমি এই ফাঁকা জায়গায় পেস্ট ব্যবহার করব। আগেই বললাম যে পেস্ট ব্যবহার করা হয় তড়িতে, মানে তড়িতের পরিবর্তে, এই কারণে এর নাম শুষ্ক কোষ। এই পেস্ট হচ্ছে কি, পেস্ট হচ্ছে দুটো যৌগ সাথে কয়লার গুঁড়া, বা আমরা যদি কার্বন বলি, অ্যামোনিয়াম ক্লোরাইড সাথে কার্বন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড,
এর সাথে পানি মিশ্রিত করে পেস্টের মতো তৈরি করা হয়, এই কারণে একে পেস্ট বলা হয় বা লেই বলা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে কয়লার গুঁড়া, বইয়ে তোমাদের কয়লার গুঁড়া লেখা আছে সেটাই কিন্তু কার্বন। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস কার্বন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশ্রিত করে এতে সামান্য পানি ব্যবহার করা হয়। ব্যবহার করে যেটা হয় সেটাই পেস্টের মতো, বা একে আমরা লেই বলি। এটা সব জায়গায় এই পাত্রটির ভিতরে দেওয়া হয়। এরপরে এই পাত্রটি আগেই বলেছি দস্তার পাত্র, দস্তা মানে কিন্তু আমরা জিঙ্ক বলে থাকি। জিঙ্ক একটু লিখে রাখি এখানে, খেয়াল করো। এই যে পেস্টের মধ্যে এরপরে আমরা একটা দণ্ড প্রবেশ করাই এইভাবে। এই দণ্ডটি হলো কার্বন দণ্ড, এবং এই কার্বন দণ্ডের উপরে একটা ধাতব পাত্র দিয়ে আটকে দেওয়া হয়, এবং পেস্টটা এইভাবে দেওয়া হয় যেন বাইরে থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করতে না পারে। এইটাই সামগ্রিকভাবে এই যা যা বললাম, যে পেস্ট, দস্তার পাত্র, একটা কার্বন দণ্ড যার উপরে হচ্ছে ধাতব পাত দিয়ে আটকানো থাকে, এই সমস্ত কিছুই একটা শুষ্ক কোষের গঠন, এবং শুষ্ক কোষের বিভিন্ন কাজে বা শক্তি উৎপাদনের কাজে এরা হেল্প করে থাকে। এখন আমরা এই পরে জানবো যে এটা কিভাবে হেল্প করে। একটু খেয়াল করে দেখো, এখানে এই জিঙ্কের পাত্রটা অ্যানোড হিসেবে কাজ করে, অ্যানোড একটি তড়িৎদ্বার, এবং এই কার্বন দণ্ডটি ক্যাথোড হিসেবে কাজ করে, যেটা পজিটিভ চার্জ ক্যাথোড হিসেবে কাজ করে, আর এইটা অ্যানোড হিসেবে কাজ করে বলেছি। এখন একটু খেয়াল করো, তাহলে আমরা কি জানলাম যে এখানে কার্বন দণ্ডটি এই উপরের অংশ এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে, আর এই জিঙ্কের পাত্রটি অর্থাৎ জিঙ্ক বা দস্তার পাত্রটি এটা নেগেটিভ চার্জ অর্থাৎ অ্যানোড হিসেবে কাজ করে। এই ক্যাথোড এবং অ্যানোড কি এটা জানতে গেলে আমাদের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে একটু ধারণা লাভ করতে হবে। তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে একটু ধারণা লাভ করলে আমরা আরো বুঝতে পারবো ভালো করে। একটু খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণের সময় মনে করো আমি একটা পাত্র নিলাম, এখানে এই পাত্রের মধ্যে আমি কঠিন সোডিয়াম ক্লোরাইড দিলাম, সোডিয়াম ক্লোরাইড সাথে পানি দিলাম, তাহলে কি হলো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হলো। এর ভিতরে আমি যদি সোডিয়াম ক্লোরাইড দিই তাহলে কি হবে, এই সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণটা হবে এভাবে থাকবে, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন আকারে থাকে। অর্থাৎ এখান থেকে সোডিয়াম একটা ধাতব আয়ন, একটু খেয়াল করে দেখো, আর একটা ক্লোরাইড মাইনাস আয়ন, এভাবে আয়ন আকারে অবস্থান করে। এই আয়নের ভিতরে দুটো দণ্ড বসানো হয়, এই একটা দণ্ড, একটা এরকম দুটো দণ্ড ব্যবহার করা হয়, একটা নেগেটিভ চার্জ যুক্ত আর একটা পজিটিভ চার্জ যুক্ত, যেটা তড়িৎদ্বার নামে পরিচিত। এবং এই নেগেটিভ চার্জ যুক্তকে বলা হয় অ্যানোড, এবং পজিটিভ চার্জ যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। তাহলে এখানে যদি আমি পজিটিভ চার্জ দিই এর নাম হবে ক্যাথোড, এটা মাইনাস চার্জ, এটা হলো অ্যানোড। তাহলে এই হলো আমাদের অ্যানোড এবং ক্যাথোড। এর কি কাজে লাগে দেখো, আমি যদি এখানে একটা ব্যাটারি দিই, তোমাদের সামান্য একটা ছোট্ট একটা ব্যাটারি দিলাম, ব্যাটারি দিলে এখান থেকে এই যে দুটো তড়িৎ তার ছিল এখান থেকে আমরা তারের সংযোগ করে দেবো, এখানে সংযোগ করে দিলাম, এবং এখানে তোমরা জানো এটা নেগেটিভ চার্জ বলে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হবে, এটা পজিটিভ চার্জ তাই নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হবে। তাহলে এই কোষ থেকে যে ইলেকট্রনের প্রবাহটা তখন ব্যাটারির দিকে ধাবিত হবে, এভাবে ইলেকট্রনের প্রবাহ হয়, এবং এই তড়িৎদ্বারগুলো এভাবে হেল্প করে। এবং আমরা যখন তড়িৎ বিশ্লেষণ দেখব তখন এর বিস্তারিত আরো জানতে পারবো। আজকে আমরা শুষ্ক কোষ এই পর্যন্ত জেনে রাখলে যে দুটো তড়িৎদ্বার, একটা ক্যাথোড এবং অ্যানোড। ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত এবং অ্যানোড হলো নেগেটিভ চার্জ যুক্ত। তো খেয়াল করো, এই যে জানলাম যে আমাদের তড়িৎদ্বার কি কাজে লাগে, আমরা শুষ্ক কোষের গঠন জানলাম। অ্যাকচুয়ালি কোষটা কি করে, একটা ব্যাটারি কিভাবে কার্যকারিতা করে একটু দেখো। মনে করো তুমি একটা ব্যাটারি তোমার সামনে নিলে, এই শুষ্ক কোষটাই তুমি সামনে নিলে, সামনে নেওয়ার পরে তুমি এই ব্যাটারিতে একটা তামার তার জুড়ে দিলে, তামার তার জুড়ে দিলে। এখন এই তামার তারে একটা নেগেটিভ চার্জ যুক্ত একটা পজিটিভ চার্জ যুক্ত এরকম থাকলো, কিন্তু তুমি তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা বা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কিনা এটা কিন্তু ততক্ষণে বুঝতে পারবে না আসলে তড়িৎ প্রবাহ এতে হচ্ছে কিনা। তো কি করলাম, আমরা মনে করো এখানে একটা বাল্ব জুড়ে দিলাম এই তারের সাথে, যদি বাল্ব জুড়ে দিই এখানে, তাহলে এই বাল্বটি যদি জ্বলে তাহলে আমরা বুঝবো যে এই ব্যাটারি বা শুষ্ক কোষ থেকে ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ হচ্ছে।
আর যদি বাল্বটা না জ্বলে তাহলে বুঝবো যে এখান থেকে ইলেকট্রনের কোনো প্রবাহ হচ্ছে না। এখন এখান থেকে কি হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তখন কি হবে, বাল্বটা অটোমেটিক জ্বলে যাবে। এটাই হলো একটা শুষ্ক কোষ। এই শুষ্ক কোষের কার্যকারিতা। শুষ্ক কোষগুলো বুঝতে গেলে তোমরা বাসায় যদি পুরাতন ব্যাটারি পাও তাহলে অবশ্যই একটু খুলে দেখবা যে ওর ভিতরে এরকম একটা ধাতব পাত দিয়ে কার্বন দণ্ড বসানো আছে, এবং খুব সহজে তাহলে বুঝতে পারবা। এই ছিল আমাদের শুষ্ক কোষের গঠন এবং শুষ্ক কোষের কার্যকারিতা। এই সম্পর্কে ক্লাস 9-এর রসায়নে তোমরা আরো বিস্তারিত বেশি বেশি কিছু জানতে পারবে। আজকে আমরা শুষ্ক কোষ সম্পর্কে জানলাম, আমরা এরপরে অবশ্যই তড়িৎ বিশ্লেষণ যখন জানবো তখন আরো বেশি কিছু জানতে পারবো। তোমরা নিয়মিত হয়তো বা পড়াশোনা করছো, এবং অষ্টম অধ্যায় কারো কোনো সমস্যা, অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো স্যার এইগুলো বুঝতে পারিনি, সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি। আরো আরো প্রবলেম থাকলে তোমরা আমাকে বলো, এবং বেশি বেশি পড়াশোনা করো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।